সেখানে যে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। যা ছিল সব তো আমি তোকে আপন করে নেওয়ার সময়ই দাফন করে ফেলেছি। এখন যেটা আছে, মায়া। একজন বেস্ট ফ্রেন্ডের জন্য যেই মায়াটা থাকে সেটা, আর কিছুই নয়। আমি তো শুধু ভাবছিলাম অর্ণব ভাইয়ের অদ্ভুত বিহেভিয়ারের কথা। বৃষ্টি জানে সে এই ছেলেটার সমস্তটা জুড়ে রাজ করে। সে কষ্ট পাচ্ছে, এটা ভুল। বৃষ্টি তো এমনিতেই জ্বালানোর জন্য বলেছে। আজ পর্যন্ত মেহেদি বৃষ্টির কষ্টের কারণ হয়নি, এমন কোনো কথাও বলেনি। বৃষ্টি নিজেও তাদের মাঝে বিন্দুকে টানে না। পাস্ট ইজ পাস্ট, সেটা ভেবে কেন বর্তমান সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবে? এই তোরা রোগী দেখতে এসছিস নাকি প্রেম করতে? হ্যাঁ, এখানে যেখানেই প্রেম পায় তোদের প্রেমের গোডাউন খুলেছিস রে তোরা। রুহির কথা শুনে দুজনেই একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। মেহেদি রুহির মাথায় চাপড় মেরে বলল, আমাদের প্রেম তো সহ্য হয় না। অলওয়েজ শত্রুর মতো লেগে থাকিস কেন? তোরা যখন করিস আমরা ডিস্টার্ব করতে যাই? রুহি ভেংচি কেটে বলল, দেখলে তো ডিস্টার্ব করবি। তোদের মতো যেখানে সেখানে প্রেম পায় না আমাদের, বুঝলি? মেহেদি মাথা নাড়ল। বুঝলাম, আমাদের রহিমা আপার খুব জ্বলে। মেহেদির কথা শুনে রুহি চোখ পাকায়। বিন্দু ওদের কাণ্ড দেখে হাসে, মনে বিষাদ ছুঁয়েছে। অথচ প্রিয় মানুষগুলোকে পেয়ে এক মুহূর্তের জন্যে সবকিছু যেন ভুলে গেল। অনেকক্ষণ বিন্দুর সাথে গল্প করে বৃষ্টি আর মেহেদি চলে যায়। সাদি দেখা করতে আসে বিন্দুর সাথে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের দিকে চলে যায়। রুহি যাবার আগে সান্ত্বনা দিয়ে কান্নাকাটি করতে নিষেধ করে যায়। বিন্দু শুনে মাথা নেড়ে সায় দেয়, কিন্তু মন সে কি বোঝে? এই সময়ে প্রথম যাকে কাছে চেয়েছিল সে কই? বোবা কান্নায় হৃদয় ভাঙল বিন্দুর, তবুও কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না। সময়টা দুপুর নাগাদ। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অর্ণব। নিঃশব্দে এগিয়ে গেল বিন্দুর নিকটে। বিন্দু চোখ বন্ধ করে শুয়ে আছে, হাতে ক্যানেলা, মুখশ্রী ফ্যাকাশে। টিপ টিপ করে চলিত স্যালাইনটাও প্রায় শেষের দিকে। সবকিছুই অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বিন্দুর গালদয়। চোখের কোণে শুকিয়ে যাওয়া নোনা জলের দাগ। অর্ণ আলতো হাত বুলিয়ে দেয় সেখানেও। পরিচিত পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই ফট করে চোখ মেলে তাকালো বিন্দু। চোখের সামনে কাঙ্ক্ষিত মুখটা দেখে থমকে গেল। থেমে থাকা নদীর জলের ন্যায় শান্ত অর্ণর গম্ভীর মুখ বিবর। তীক্ষ্ণ গভীর নেত্র যুগল কেমন শীতল। বিন্দুর ছোট্ট মস্তিষ্ক বোঝে না অর্ণর এই চাহনিতে কি রয়েছে। আর না সে ঘাটে। মেয়েটা তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে থাকা অর্ণর পেট জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। কি করুণ সেই কান্নার সুর! বিন্দু অর্ণর বুক খামচে ধরে ভেঙ্গুর গলায় বলে ওঠে, I experienced a new feeling for the first time. এই প্রথম নিজের অনুভূতিটা পুরোপুরি বুঝতে পারছিলাম না। অদ্ভুতভাবে হৃৎপিণ্ডটা কাঁপছিল। বাবা হয় বুঝে এত সুখ? আমার জীবনের বেস্ট ফিলিং সেটা জান। বিন্দুর সম্পূর্ণ কথা শেষ হবার আগেই তার কম্পিত ওষ্ঠযুগল দখল হয়ে গেল পুরুষালী ওষ্ঠপুটে। অধৈর্য হয়ে বিন্দুর ঠোঁটে চুমু খায় অর্ণ। ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বিন্দুর সারা মুখে চুমু এঁকে দেয়। বড্ড অধৈর্য অর্ণর স্পর্শ। অর্ণ অশান্ত পরপর বিন্দুর গালে, ঠোঁটে, কপালে চুমু এঁকে দেয়। বিন্দু তখনও ফোপায়। অর্ণর আদুরে স্পর্শে পরম সুখে চোখ খিচে ফেলে সে। বিন্দুর কর্ণগোচর হলো অর্ণর অশান্ত স্বর। থেমে গেল অর্ণ। সে তো বিন্দুর বয়স, পড়াশোনা বিবেচনায় বেবি চায়নি এত তাড়াতাড়ি। হঠাৎ এমন একটা সংবাদে থমকে দিয়েছে তাকে। সে বিন্দুর মুখটা হাতের আঁচলাই তুলে পুনরায় বিন্দুর সারা মুখে চুমু এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, সরি ফর দিস। ডোন্ট ক্রাই জান। কান্না থামা চড়ুই পাখি, তোকে আর কষ্ট দিব না, কান্না থামা। তুই কি করে ভাবলে আমি নিজের অস্তিত্বকে হত্যা করতে চাইব? এতটা অমানুষ ভাবিস আমাকে? বিন্দু চুপটি করে লেপ্টে থাকে অর্ণর সঙ্গে। প্রিয় পুরুষটির সান্নিধ্য আর নির্দয় পুরুষটির মুখ থেকে ছোট্ট একটি সরি শব্দে সবকিছু ভুলে গেল। সময়টা থমকে আছে। নিস্তব্ধ কক্ষে বিন্দুর গুনগুনিয়ে কান্নার শব্দ আর অর্ণর তপ্ত নিঃশ্বাসের শব্দ ব্যতীত সবকিছুই অস্তিত্বহীন। সময় কেটে যায়। অর্ণ বিন্দুর চোখের পানি ঠোঁট ছুঁয়ে চুষে ফেলে। বিন্দু আবেগ মাখা দৃষ্টিতে তাকিয়ে রিনরিনে গলায় জিজ্ঞেস করে, আপনি খুশি হয়েছেন কর্নেল সাহেব?
অর্ণ সঙ্গে সঙ্গেই প্রত্যুত্তর করলো না। তর্জনী দিয়ে কপালে আঙ্গুল বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো। এটা হলো কি করে? বিন্দু কান্না ভেজা চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি? বেবি কনসিভ করলো কি করে? এই পর্যায়ে বিন্দু কিঞ্চিত লজ্জা পেল। সে দৃষ্টি নামিয়ে মিনমিন করে সলজ্জে বলল। আপনি জানেন না কি করে হয়? একটা বিবাহিত নারী যেভাবে হয় আমিও সেভাবেই হয়েছি। অর্ণব হৃদয় কুচকালো। ছোট ছোট চোখ করে তাকিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল। কবে থেকে আমার চোখ ফাঁকি দিয়ে বাদরামি করছিস? বিন্দু অর্ণর কথা বুঝতে পারে না। মেয়েটি ড্যাব ড্যাব করে প্রশ্ন চোখে চেয়ে রয় অর্ণর মুখপানে। অর্ণ হাঁটু গেড়ে বসে। বিন্দুর পেটের উপর থেকে কামিজ উপরে উঠিয়ে বিন্দুর মেয়েধীন উদরে হাত বোলায়। কান পাতে যেন এখনই ছোট্ট প্রাণটাকে অনুভব করতে চায়। বিন্দু চুপচাপ তাকিয়ে আবেগময় মুহূর্তটাকে অনুভব করে। অর্ণ পরাপর উন্মুক্ত উদরে ঠোঁট ছোঁয়ালো, নরম গলায় শুধালো। গ্লাস খালি হওয়ার রহস্য কি ছিল মিসেস অর্ণ? বিন্দু প্রথমে বুঝতে পারে না। যখন বুঝতে পারে অমনি তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে অবিশ্বাস্য গলায় বলল। তার মানে আপনি সত্যিই দুধের সাথে কিছু দিতেন? অর্ণ বিন্দুর হতভম্ব মুখশ্রীর পানে চেয়ে ভ্রু বাঁকিয়ে বলল। কবে থেকে আমার পেছনে ষড়যন্ত্র করছে না শুনি? বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল। অনেক আগে থেকেই। অর্ণ বিন্দুর পেটে গাঢ় চুমু খেয়ে শুধালো। এই ছোট্ট পেটটায় এখানে আমার অস্তিত্ব আছে ভাবা যায়? সে একটু একটু করে বেড়ে উঠবে, তার অস্তিত্ব জানান দেবে। এই খুশিতে আমার কি করা উচিত চড়ুই পাখি? চিৎকার করে দুনিয়াকে জানাবো, নাকি নিঃশব্দে বুকের ভেতরে সযত্নে আগলে রাখবো? বিন্দুর চোখ ভিজে ওঠে। সে এত খুশি অর্ণকে আগে আর কখনোই দেখেনি। অর্ণর একটা হাত নিজের পেটের ওপর এনে বিন্দু বলল। এখানে আমাদের সন্তান আছে কর্নেল সাহেব, যে আপনাকে বাবা আমাকে মা ডাকবে। আমরা দুজন থেকে তিনজন হব। আমাদের ছোট্ট ঘরে ছোট ছোট পা ফেলে ছোটার আরেকটা প্রাণ আসবে। এটা ভাবতেই আমার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে কর্নেল সাহেব। অর্ণ বিন্দুর উদরে হাত বুলিয়ে আদুরি গলায় বিড়বিড় করে আওড়ালো। মাম্মাকে একদম কষ্ট দিবে না পাপা। মাম্মাম কষ্ট পেলে পাপারও কষ্ট হয়, অস্থির লাগে। ইডিয়েট মাম্মামের মতো তুমিও ভীষণ অধৈর্য। পৃথিবীতে আসার তোমার বড্ড তারা। পাপাকে টেনশনে না ফেললে তোমাদের ভালো লাগে না। বিন্দুকে রাতেই বাসায় নিয়ে এসেছে অর্ণ। যদিও মীরা মেয়েকে নিজের সাথে শেখ বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিন্দুকে দিতে নারাজ অর্ণ। মীরার কথার প্রেক্ষিতে সে রাজবাড়ি গলায় বলেছিল। নো ওয়ে, আমার স্ত্রীর জন্য আমি যথেষ্ট। আগে আলাদা রাখিনি, এখন তো একেবারে ইম্পসিবল। চিন্তা করবেন না মিসেস শেখ, আপনার মেয়ে আমার কাছে যত্নে থাকবে। ভদ্রমহিলা অর্ণর সিদ্ধান্তের উপরে কথা বলতে পারেননি। মেয়ের স্বামী না দিলে মেয়েকে সে কিভাবে নিবেন? আবার নিজে যে মেয়ের কাছে থাকবে তারও উপায় নেই। সাজ্জাদ রেজার কাজকর্ম ফেলে তো আর এখানে উঠে থাকতে পারবেন না। মায়ের চিন্তিত মুখখানা দেখে বিন্দু আশ্বাস দিয়েছে তার জন্যে তার কর্নেল সাহেবই যথেষ্ট। তাকে চিন্তা না করে নিশ্চিন্তে শেখ বাড়িতে যেতে বলেছে। ঝুমা গিয়েছে গ্রামের বাড়িতে। মীরা যাওয়ার সময় বলে গেছে ঝুমা আসলে বিন্দুর কাছে পাঠিয়ে দিবে। বিন্দুর সুস্থ হওয়া অবধি ঝুমা দেখাশোনা করবে তাকে। অর্ণ যতই বলুক সে দেখে শুনে রাখবে বিন্দুকে, তার মতো একজন ব্যস্ত মানুষের সারাক্ষণ তো আর ঘরে থাকা সম্ভব না। বিন্দুর কাছে একজন থাকা প্রয়োজন। অর্ণ মেনে নিয়েছে সেটা। বিন্দুর কাছে ঝুমা থাকলে তারও টেনশন থাকবে না। ঝুমার থেকে বিশ্বস্ত আর কেউ হতে পারে না। নরম সফেদ বিছানায় খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে বিন্দু। তার এখনো বিশ্বাস হচ্ছে না সে মা হতে চলেছে। সে আনমনে নিজের উদরে হাত রাখলো। এখানে নাকি একটা ছোট্ট প্রাণ আছে, যে ছোট ছোট পায়ে সারা বাড়ি ছুটবে, তাকে মা ডাকবে। এত সুন্দর চমকপ্রদ মুহূর্ত থেকে বর্বর লোকটা তাকে বঞ্চিত করে রেখেছিল এত মাস এত বছর। ভাগ্যিস শবনমের কথা শুনে গ্লাসের দুধগুলো না খেয়ে ফেলে দিত, নয়তো এই পুচকু আসতো কি করে? এ জীবনে আর মা হতে পারতো সে? বিন্দু পেটে হাত বোলাতে বোলাতে অভিযোগের সুরে বলল। মা তোর জন্য ওয়েট করছি সোনা, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি একা তোর বর্বর বাপটার সাথে পারছি না। তুই এলে দুজনে মিলে একসাথে তোর বদ বিটকেল বাপটাকে সাহেস্তা করবো। কে কাকে সাহায্য করবে শুনি?
কক্ষে প্রবেশ করতে করতে বলল অর্ণ। বিন্দু ঠোঁট উল্টে তাকিয়ে আছে অর্ণর হাতের দিকে। ট্রে ভর্তি ফ্রুট, সেই সকাল থেকে তাকে খাওয়া নিয়ে অত্যাচার করছে সবাই। অর্ণ বেডের পাশে বসতে বসতে ভ্রু বাঁকিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। বেবির কাছে কি বিচার দেয়া হচ্ছিল আমার নামে? আপনি খুব পচা, ও এলে দুজন মিলে আপনার সাথে ফাইট করব। বেশ আহ্লাদি গলায় বলল মেয়েটা। অর্ণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল। ওকে, এখন এগুলো খাও, পরে ফাইট করবে। অর্ণ দুধের গ্লাস সামনে ধরতেই বিন্দু নাক সিটকায়। বাহ, কি বিশ্রী এটা! আমি খাবো না এগুলো। অর্ণ ধমকাই না, ঠান্ডা সুরে বলে। ইচ্ছে না করলেও এগুলো খেতে হবে পাখি। ডক্টর আদনান কি বলেছে শুনলে না? এখন থেকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। উইক থাকলে চলবে? বিন্দু গাল ফুলিয়ে বলল। আমার তো দেখেই বমি পাচ্ছে, প্লিজ না খাই। না বললে তো চলবে না। দেখি একটু ট্রাই করো। বিন্দু দুধের গ্লাস হাতে নিয়ে চুমুক দিল। অর্ধেকটুকু খাওয়ার পরেই গা গুলিয়ে আসলো। বিন্দু তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ছুটে গেল ওয়াশরুমে। বেচারি ভেতরে ঢুকতেও পারেনি, তার আগেই ওয়াশরুমের দরজার সামনে গড়গড় করে বমি করে দিল। কাজটা এতটাই দ্রুত হয়েছে অর্ণ বিন্দুকে ধরারও সুযোগ পায়নি। অর্ণ চটজলদি উঠে বিন্দুকে আগলে নিল বাহুতে। অর্ণ বিন্দুর কাঁদো কাঁদো গলায় বলল। বলেছিলাম খাবো না, তাও জোর করে খাওয়ালেন। পেটের ভেতর যেটুকু ছিল সেটাও গেল। অর্ণ বিন্দুকে ফ্রেশ হতে সাহায্য করলো, কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিল। ওয়াশরুমের দিকে অগ্রসর হতে বিন্দু পিছু ডাকলো। কোথায় যাচ্ছেন কর্নেল সাহেব? রেস্ট করো, আসছি। অর্ণকে ফ্ল্যাট মপ হাতে তুলে ওয়াশরুমের দিকে যেতে দেখেই বিস্ময়ে বিন্দুর চোখ জোড়া বড় বড় হলো। সে তড়িঘড়ি করে উঠে বসতে বসতে বলল। আরে আরে, কি করছেন আপনি? প্লিজ এদিকে আসুন, এখানে বসুন আপনি, আমি ক্লিন করে নেব। বিন্দুর কথা শেষ হবার আগেই অর্ণ চোখ গরম করে তাকিয়ে ধমকে ওঠে। উঠতে নিষেধ করেছি না, স্টুপিড? অর্ণর কঠোর ধমকে চুপসে গেল মেয়েটি। অর্ণ ঘৃণাবিহীন দক্ষ হাতে সহজ অবিলম্বে বিন্দুর করা নোংরা ফ্লোর পরিষ্কার করতে লাগলো। বিন্দু ডাগর ডাগর বিস্মিত দুটো চোখ নিয়ে তাকিয়েই থাকলো। কতটা যত্নবান সুপুরুষ হলে এই ধরনের কাজ করতে পারে। বিন্দুর তো মাঝে মাঝে অর্ণকে চিনতেই কষ্ট হয়। আগের সেই রাগী কথায় কথায় অপমান করা, আঘাত করা অর্ণ, আর এই অর্ণের মাঝে আকাশ পাতাল ফারাক। বিন্দু নিজেকে ভাগ্যবতী নারী মনে করে অর্ণের মতো একজন সুপুরুষ জীবনসঙ্গী হিসেবে পেয়ে অর্ণ পুরো ফ্লোর পরিষ্কার করে একেবারে গোসল করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বিন্দু বিছানার মধ্যিখানে গুটিসুটি মেরে বসে আছে। বড় বড় নেত্রপল্লব অর্ণর পানেই। সুঠাম দেহি কোমরে শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে এসেছে। উন্মুক্ত বুকে জলকণা চকচক করছে। ঘন কালো লোমগুলো হালকা আর্দ্রতায় লেপ্টে আছে ফর্সা বুকে। অর্ণ সোজা হেঁটে গিয়ে থামলো আলমারির কাছে। কপাট খুলে ট্রাউজার আর টি শার্ট বের করে আনে। বিন্দু এতক্ষণ ডাগর ডাগর আঁখি পল্লবে তাকিয়ে থাকলেও অর্ণকে ট্রাউজার পরতে দেখে মুখটা নামিয়ে নিল। লজ্জায় মেইয়ে গেল মুখশ্রী। অর্ণর ট্রাউজার পরা হলে টি শার্ট পরতে পরতে রুম থেকে বেরিয়ে গেল। বিন্দু ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল। আবার কোথায় গেল লোকটা বুঝল না। মিনিট দুয়েকের মধ্যেই খাবারের ট্রে হাতে নিয়ে কক্ষে প্রবেশ করে অর্ণ। বিন্দুর মুখটা কাদো কাদো হয়ে এলো খাবার দেখে। থালা হাতে অর্ণ বেডে বসে লাউ শাক, ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখে গেছে মীরা। বিন্দু অর্ণর দিকে তাকিয়ে বলল। খাবো না আমি। অর্ণ লাউ শাক দিয়ে ভাত মেখে বিন্দুর মুখের কাছে এনে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। রাতে মেডিসিন আছে, না খেয়ে ঘুমানো যাবে না। শাক দিয়ে দিচ্ছি, হ্যাঁ করো। বিন্দু ভোতা মুখে হাঁ করে। মাছ মাংস কিছুই খেলো না বিন্দু। মশলার ঘ্রাণ পায়। শাক দিয়ে কয়েক লোকমা ভাত খেয়ে আর নিল না। অর্ণ জোর করে না। বাকি খাবারটুকু নিজে খেয়ে বিন্দুর মেডিসিন দিল। বিন্দু ভদ্র বাচ্চার ন্যায় খেয়ে নিল। মনে মনে আল্লাহকে স্মরণ করলো যেন বমি টমি না আসে। আল্লাহ যেন শুনলো মেয়েটার কথা। তৎক্ষণাৎ তার বমি টমি হলো না। বিন্দু চুপটি করে বসে রইল। অর্ণ রুম থেকে বেরিয়ে গেল। এখনো আসছে না কেন ভাবছে বসে বসে। অর্ণ রুমে এলো আরো কিছুক্ষণ পরে। বিন্দুকে সেই একইভাবে বসে থাকতে দেখে বলল। ঘুমাচ্ছ না কেন? বিন্দু অর্ণর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে আপনার? এমন ফাটা বেলুনের মতো চুপসে আছেন কেন?
অর্ণ তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করলো না। ফকফকা আলোটা নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। নিঃশব্দে এসে বিছানায় শুয়ে পড়ল। বিন্দু এখনো ঠায় বসে আছে। তার কেন যেন মনে হচ্ছে অর্ণর মন ভালো নেই। অতিরিক্ত শান্ত লাগছে দেখতে। বিন্দুর কিছু বলতে হলো না। অর্ণ তাকে টেনে নিল বক্ষ পিঞ্জরের মধ্যে। বিন্দুও আদুরি ছানার মতো চুপচাপ পড়ে রইল স্বামীর বুকের মধ্যিখানে। কারো মুখে কোনো কথা নেই। নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ঘরে। সময় গড়ালো, নিস্তব্ধতা ভাঙল অর্ণর কণ্ঠস্বরে। আমার ভালো থাকাটা তোর সহ্য হচ্ছিল না। কেন বাকনামি করতে গেলি জান? একবারও ভাবলি না আমি কেন বেবি চাচ্ছিলাম না? তোর কষ্ট আমি সহ্য করবো কি করে? মা হওয়া যে এত সহজ নয়। আমি কি করে আমার পাখিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখবো? অন্ধকারের মতোই বেশ অসহায়ত্ব শোনালো অর্ণর কণ্ঠস্বর। বিন্দুর কিঞ্চিত অপরাধ বোধ জাগ্রত হলো। সে শক্ত করে জড়িয়ে ধরলো তার কর্নেল সাহেবকে। প্রথমবার অর্ণর গালে মুখ ডুবিয়ে চুমু খেলো। অর্ণ চোখ বন্ধ করে দেয়। বিন্দু পরাপর চুমু খেলো অর্ণর দুগালে। আদুরে গলায় বলল, আমার কাজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একবার বাবুটা আসুক, আর কখনো আপনার কথার বিরুদ্ধে যাব না। আপনার সব কথা শুনে চলবো, প্রমিস। অর্ণ বিন্দুর জামা ভেদ করে মেয়েধীন উদরে হাত বুলিয়ে বলে, তোকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে জান। এখনই তো দম বন্ধ লাগে আমার। হাউ উইল ইউ ক্যারি ইট বেবি? বিন্দুর বুকটা ধক ধক করে উঠল অর্ণর কথা শুনে। সে তাকে দুহাতে জড়িয়ে ধরে বলল, আপনি আছেন না? আপনি পাশে থাকলে আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো। দেখেন। সময়টা দুপুর নাগাদ। মাঝ দুপুরের রোদটা যেন ঠিক মাথার ওপরে দাঁড়িয়ে আগুন ঢালছে। কাঁচা রাস্তার ধুলো এতটাই গরম যে পায়ের চামড়া পুড়ে যাবার মতো লাগে। দূরে তাকালেই দেখা যায় রাস্তার উপর মরীচিকার ঢেউ কাঁপছে, যেন জলে ঢাকা কোনো পথ। তপ্ত দুপুরের মধ্যে একটা অদ্ভুত স্তব্ধতা থাকে। মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে কেবল ভ্যাপসা গরমের ভারে। অর্ণ আজকে আর বিন্দুকে ডাকলো না, না কলিং বেল চাপলো। সে পকেট হাতড়ে ফ্ল্যাটের চাবি বের করে দরজা খুলল। লম্বা কদমে ভেতরে প্রবেশ করতেই রান্নাঘর থেকে টুংটাং শব্দ তার কর্ণ গোচর হলো। অর্ণ বড় বড় পা ফেলে অগ্রসর হয় সেদিকে। বিন্দু নাকে ওড়না চেপে চুলা থেকে একটু দূরে দাঁড়িয়ে খুন্তি নেড়ে ছেড়ে তরকারি কষাচ্ছে। এমন দৃশ্য অবলোকন করতেই অর্ণর চোয়াল শক্ত হয়ে এলো। শীতল চক্ষুদ্বয় তীক্ষ্ণ হলো। সকালে নিজে রান্না করে গিয়ে গেছে, বারবার বলে গেছে পাকনামি করে কিচেনে না যেতে। তারপরও অবাধ্য মেয়েটা তার অবাধ্য হলো। অর্ণ ক্ষিপ্ত হয়ে ভেতরে গিয়ে বিন্দুর হাত থেকে মশলার ঝাঁপিটা ছুঁড়ে ফেলে দিতে দিতে ক্রুদ্ধ গলায় শুধালো, তোকে বলেছি না কিচেনে আসবি না বেয়াদব নারী? তাহলে আসলি কেন? কথার অবাধ্য কেন হোস? শান্তিতে থাকতে পারিস না? মেজাজ বিগড়ে দিচ্ছিস কেন আমার? আকস্মিক আক্রমণে চমকালো থমকালো বিন্দু। অর্ণর চোখে মুখে ক্ষোভ দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। অর্ণ চুলা থেকে তরকারির বাতিল ফেলে দিলে পেছন থেকে চাপটে ধরে বিন্দু। কোমল সুরে বলল, দোহাই লাগে, ফেলবেন না কর্নেল সাহেব। কত কষ্ট করে ভালোবেসে আমি আপনার জন্য রেঁধেছি। এগুলো ফেলবেন না দয়া করে। দানা পায়ে ফেলতে নেই, পাপ লাগে। তোর কোনো আইডিয়া আছে আমি কতটা টেনশন নিয়ে কাজে যাই? আমি চলে গেলেও আমার আত্মাটা থেকে যায় তোর কাছে। টেনশনে কাজে মন দিতে পারি না। শুধু মনে হয় এই বুঝি তোর কিছু হয়ে গেল, আমি হারিয়ে ফেললাম তোকে। অবাধ্য হয়ে কেন যন্ত্রণা দিস আমাকে? বিন্দুর বাহু খামচে ধরে ক্রোধে ফেটে পড়ে অর্ণ। বিন্দু অশ্রু চোখে তাকালো স্বামীর শক্ত মুখপানে। অনুভব করতে পারল পুরুষালী ক্রোধে কাঁপা শক্ত গলার স্বরে লুকানো ভালোবাসা, অসহায়ত্ব। অর্ণ কঠোর নিষেধাজ্ঞা, কিচেনে আসা যাবে না। বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করতে নিষেধ করেছে। সকালে ঘুম থেকে ওঠার আগেই অর্ণ তার জন্যে রেঁধে রেডি করে রেখেছে। কিন্তু এভাবে কতদিন? সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে লোকটা রেঁধে খাবে, তার সহ্য হবে সেটা? সে কি অচল হয়ে গেছে? বিন্দু অর্ণকে শান্ত করতে চেয়ে তাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হন কর্নেল সাহেব। দেখুন আমি একদম ঠিক আছি। আপনার যেমন আমার জন্য চিন্তা হয়, আমারও আপনার জন্য চিন্তা হয়। সারাদিন কাজ করে এসে আপনি রান্না করবেন, আমি বসে বসে সেটা খাবো কি করে? তাছাড়া আপনি শুধু শুধু চিন্তা করছেন পৃথিবী থেকে আমি একাই মা হচ্ছি। এই শহরে কত মেয়েরা প্রেগন্যান্সি নিয়েও চাকরি করে, সংসার সামলায়। সে তুলনায় তো আমাকে কিছু করতে হয় না।
এটুকু করতে আমার কিছু হবে না, বিশ্বাস করুন। দুনিয়ার কোন নারী কি করে সেটা আমি জানতে চাই না পাখি। ওসবের দরকারও নেই আমার। আমার প্রাণ ভোমরা তোর মাঝে। আমার জন্য হলেও তোকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আমি তোকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আগে থেকেই টেনশনে ছিলাম, এখন আরো বাড়িয়ে দিয়েছিস। কবে বুঝবি আমাকে? স্বামীর কথা শুনে আবেগপ্রবণ হয়ে গেল বিন্দু। পাঁচুগল উঁচিয়ে দুহাতে জড়িয়ে ধরলো অর্ণর গলা, মোলায়েম সুরে বলল। আচ্ছা বাবা, আর কখনো আসবো না এখানে, হয়েছে? অর্ণ এক হাতে বিন্দুর নাজুক দেহটা কোলে তুলে অন্য হাতে গ্যাস অফ করে রুমের দিকে পা বাড়িয়ে বলে। প্রত্যেকবারই বলিস আপনার অবাধ্য হব না কর্নেল সাহেব। আপনার সব কথা শুনে চলবো, তারপর কি আদৌ শুনিস? এরপর অবাধ্য হয়ে দেখিস, থাপ্পড়ে সোজা করে দেব। বিন্দু অর্ণর ইউনিফর্মের ওপর থেকে চওড়া বুকে মুখ গুজে চুমু এঁকে দেয়। লোকটাকে এই ইউনিফর্মে অসম্ভব সুন্দর লাগে, ইচ্ছে করে চেটে চুটে খেয়ে ফেলতে। বিন্দু অর্ণর চোখে চোখ রেখে স্মিত হেসে বলে। এখন আর চাইলেও পারবেন না মারতে, কারণ আমি ব্যথা পেলেই যে আপনার অংশ ব্যথা পাবে, আমি কাঁদলে সেও কাঁদবে। অর্ণ ছোট ছোট চোখ করে তাকালো বিন্দুর হাস্য উজ্জ্বল মুখশ্রীর পানে। পুরুষালী মোটা ভ্রুদয় নাচিয়ে গম্ভীর গলায় বলল। লেফটেন্যান্ট কর্নেল শেখ নওফিল অন্যের দুর্বলতা চিনে নিয়েছেন দেখছি। গুড, ভেরি গুড। বিন্দু ঠোঁট উল্টে ফেলে। ডাকাতের মতো উঠিয়ে নিয়ে আসলেন, এবার খাবোটা কি শুনি? অর্ণ বিন্দুর ফুলিয়ে রাখা ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলে। নো টেনশন জান, আমি আছি তো। বিন্দু ভেংচি কেটে বলে। টেনশন তো সেখানেই। অর্ণ বিন্দুকে বিছানায় বসিয়ে দিয়ে তার সামনে ঝুঁকে আবদারের সুরে বলল। ওপেন দ্য বাটনস অফ দ্য শার্ট মাই বিবি জান। বিন্দু লজ্জায় নিচের ঠোঁট কামড়ে ধরে। স্বামীর কথা অমান্য না করে কাপা কাপা হাত বাড়িয়ে দিল ইউনিফর্ম খুলতে। কম্পিত হাতে একটা একটা করে বোতাম খুলতে লাগলো। বোতাম খুলে সিনা থেকে টেনে শার্ট নামিয়ে নিতেই ফেপে ওঠা পেশি বেরিয়ে এলো। বিন্দু শুকনো ঠোক গিলে আমতা আমতা করলো। ঘাড়ে উষ্ণ শ্বাসের আভাস পেতেই নিঃশ্বাস ভারী হয়ে উঠল বিন্দুর। মেয়েলি গ্রীবায় টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে অর্ণ। হঠাৎ অর্ণ নাক ঘষে বিন্দুর নাকের ডগায়। কণ্ঠটা হয়ে উঠল ভারী, স্লো ভয়েসে একান্ত অধিকার বোধে ডেকে উঠল। জান। মোহাচ্ছন্ন হয়ে সাড়া দিল বিন্দু। অর্ণ ফোঁস করে শ্বাস টানে, ঘোর লাগা গলায় শুধালো। থাকবো কি করে আমি? অর্ণর অর্ধেক অসম্পূর্ণ কথাটা বুঝতে একটুও কষ্ট হয় না মেয়েটার। আচমকা ভীত হানা দেয় বিন্দুর মুখশ্রীতে। ভীতু চোখে তাকালো অর্ণর নেত্রপানে। তীক্ষ্ণ চোখে জোড়ায় কামুকতার ছাপ স্পষ্ট। ফাঁকা ঢোক গিলল মেয়েটা। বিন্দুর ভাবনার মাঝেই ওষ্ঠপুটে পুরুষালী ঠোঁটের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটি। গাঢ় চুমুর প্রগাঢ়তায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো মেয়েটির। অর্ণ ছাড়লো আরো কিছুক্ষণ পরে। বিন্দু হাঁপায়, বন্ধ হওয়া নিঃশ্বাস টানে। অর্ণ বিন্দুর কপালে একটা গাঢ় চুমু খেয়ে কণ্ঠে অসহায়ত্ব ঢেলে নিভু নিভু গলায় শুধালো। তোকে কাছে পাওয়ার জন্য ভেতরটায় ঝড় বয়ে যাচ্ছে জান। মরে যাচ্ছি আমি। তুই কি শুনতে পাচ্ছিস সেই ঝড়ের তাণ্ডব? লেট মি কাম ক্লোজ জাস্ট ওয়ান্স। আই প্রমিস আই ওয়ন্ট হার্ট ইউ অল। বিন্দু তীব্র লজ্জায় আড়ষ্ট হলো। মেয়ে গেল অর্ণর বুকের মধ্যিখানে। শির দ্বারা বেয়ে গড়িয়ে নামতে লাগলো এক চোট কলকলে স্রোত। সে এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল। আমার ভয় লাগে যদি কিছু হয়। আই এম হিয়ার মাই কুইন, নাথিং উইল হ্যাপেন, জাস্ট ট্রাস্ট মি প্লিজ জান, শুধু একবার। স্বামীর অসহায়ত্ব আবদারের সুর। বিন্দুর সাধ্যে কই এই গভীর আহ্বানের সাড়া না দেওয়াই। সে আর বাদ দেয় না, নীরবে নিঃশব্দে সম্মতি দিল। অর্ণর সুঠাম দেহি দেহখানার উত্তাপ ছড়িয়ে গেল বিন্দুর তনু মনে। অর্ণ পুরো সময়টা অতি যত্নে মুড়িয়ে রাখলো বিন্দুর ছোট্ট দেহটাকে। অতি কোমল তার স্পর্শ। সূর্যের আলো জানালা গলিয়ে কক্ষে প্রবেশ করে সাক্ষী হলো পবিত্র মিলনের। সাজেদা বেগম, রুহি আর সারফরাজ লুডো খেলছিল সাজেদা বেগমের কক্ষে। সাজেদা বেগম ছেলে মেয়েদের কাছে বারবার হেরে যাচ্ছেন। জেতার আনন্দে খিলখিল করে হাসছিল রুহি আর সারফরাজ। সাদি মায়ের দরজার কাছে উকি ঝুঁকি মারে। না, তার বউয়ের তার দিকে কোনো খেয়ালই নেই। তার ধ্যান জ্ঞান সব ওই লুডুতেই। বড্ড বিরক্ত হয় সে।
মেয়েটাকে খাবার টেবিলে বসে ইশারায় রুমে ডাকলো। আর এই মেয়েটা তাকে রেখে এখানে এসে খেলায় মজলো। সাদি দাঁড়িয়েই থাকে, মায়ের সামনে ডাকতে কেমন অস্বস্তি হচ্ছে। বাহিরে সাদি অসভ্য বা নির্লজ্জ হলেও মায়ের কাছে একদম ভদ্র সভ্য লেদা। সাদি আরো কিছুক্ষণ মায়ের দরজার সামনে দাঁড়িয়ে রইল, অথচ মেয়েটা ফিরেও চায়নি পর্যন্ত। সাদি এবার মহা বিরক্ত। মায়ের রুমের দরজার সামনে থেকে রুমে গিয়ে হাত ছাড়লো। আপনার রকি, আমার ওয়ালেট কোথায় রেখেছিস? পাচ্ছি না, এসে খুঁজে দিয়ে যা। ভাইয়ের ডাক কানে আসতেই প্রশ্ন ছুড়ল সারফরাজ। রুহি সাজেদা বেগমের গুটি কেটে চাল চালাতে চালাতে বলল, আমি কি করে বলবো? আপনার ভাইকে গিয়ে আপনিই জিজ্ঞেস করুন দেবরজি। রুহিকে উঠতে না দেখে সাজেদা বেগম বলেন, রাত অনেক হয়েছে, আর খেলতে হবে না, রুমে যাও। রুহি দেখো কি লাগবে সাদের। সাজেদা বেগমের কথায় মাথা নেড়ে সাই দিয়ে উঠে গেল রুহি। রাত প্রায় 10টার ঘরে রুমে এসে দেখলো সাদি নেই। আশ্চর্য, লোকটা ষাঁড়ের মতো ডেকে গেল কই? হঠাৎ দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে পেছনে ফিরে সে। সাদি দরজা বন্ধ করে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। আর রুহি অবাক হয়ে বলে, এভাবে ভূতের মতো কেন করছো? আর এই রাতের বেলা ওয়ালেট দিয়ে কি করবে তুমি? সাদি প্রত্যুত্তর করলো না। ঝড়ের বেগে এসে মেয়েটার কোটি দেশ ধরে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিক সাদির এমন কাণ্ডে তাজ্জব বনে যায় রুহি। হতভম্ব চক্ষু যুগল বড় বড় করে ফেললো। সাদি মন ভরা অবধি ছাড়লো না। রুহির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে পেরে সরে এসে কপালে কপাল ঠেকিয়ে দুজনেই ঘন ঘন নিঃশ্বাস টানে। সাদি ঘনত্ব শ্বাস নিয়ে বলল, কালকে চলে যাব, আর কয়েক ঘন্টায় আছি তোর কাছে। তোর উচিত আমার সাথে আঠার মতো লেগে থাকা, অথচ তোকে আমার ডেকে আনতে হচ্ছে। ওয়াই? রুহির মনটা আচমকাই খারাপ হয়ে গেল। এতক্ষণ খেলার তালে ভুলেই গিয়েছিল সাদি সকালে চলে যাবে। রুহি কোনো রিয়াকশন দেখানোর আগেই সাদি তাকে বেডে ফেলে দিল। ভোরকে গিয়েও নিজেকে সামলে নিল মেয়েটা। ঘরটা নিস্তব্ধতায় ঝিমিয়ে পড়েছে। শুধু দুজনের ঘনিষ্ঠ শরীর আর ঘনত্ব নিঃশ্বাসের সুর। সময় কেটে যায় স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের মধ্যে। রুহির লাল গালদয়ে লালিমা ছড়িয়ে আছে। মুখ গুজে আছে সাদির উন্মুক্ত বুকে। সাদির কোনো সারা শব্দ না পেয়ে রুহি মাথা উঁচিয়ে চায়। ভদ্রলোক চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখটা থমথমে। রুহি জানে সাদি মন খারাপ করছে চলে যাবে বলে। রুহি মাথা তুলে সাদির শক্ত চিবুকে ঠোঁট ছুঁয়ে বলে, মন খারাপ? তুমি মন খারাপ করলে আমি কিভাবে থাকবো? আচ্ছা, আর একটা দিন থাকা যায় না? সাদি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। রুহি শুনল স্বামীর কথাটুকু। সে বলল, আমাদের তোমার কাছে নেওয়া যায় না সাদ? সাদি মেয়েটাকে বুকে জড়িয়ে ধরল। এই মেয়েটার জন্য সে পাগল হয়ে যাবে। রুহির থেকে এত সম্মান, এত ভালোবাসা পাবে এতটা সাদি কল্পনাও করেনি। মেয়েটা কেমন অল্পতেই সংসারী হয়ে উঠেছে। তাকে তার মতো করে ভালোবাসে। রুহি এখনো উত্তরের আশায় চেয়ে আছে। সাদি হতাশার শ্বাস নিয়ে বলল, আমাদের প্রফেশনে মর্জি চলে না জানেমান। অলরেডি একদিন বেশি ছুটি নিয়েছে। অর্ণয় মেল করেছে, আই মাস্ট গো টু মরো। তুই তো জানিস সাবনের রকি, আমি নিজেও কত্তটা চাই তুই আমার কাছে থাক। মা আপুর স্মৃতি ফেলে তার ভিটে ছেড়ে যাবে না, এটা আগেরবার শুনলি তো। তাছাড়া মা স্কুলের চাকরিটা ছাড়তে নারাজ। তার আগে তো কাটিয়েছেন স্কুলে ওই ছেলেমেয়ের সাথে, সেখানে ভালো আছেন। আমি কি করে বাধা দিই? মায়ের বয়স হয়েছে, মাকে এখানে রেখে স্বার্থপরের মতো তোকে নিজের কাছে রাখতে পারবো না আমি। আমরা ছাড়া আর কে আছে তার? তুই কি রাগ করেছিস আমার উপর? রুহি দুদিকে মাথা নেড়ে বলল, রাগ করবো কেন? তোমার মা আমার শাশুড়ি হবার আগেই আমার রক্তের সম্পর্ক আমাদের। আমি কখনোই মাকে সারফরাজকে ফেলে তোমার সাথে যাব না। মায়ের এখন একজন কথা বলার মানুষ প্রয়োজন। আমিও চাই না সে একাকিত্ব কাটাক, কিন্তু আমার তোমাকে ছাড়া থাকতেও তো কষ্ট হয় সাদ। তুমি ক্ষণিকের জন্য এসে আমার অভ্যেস খারাপ করে দিয়ে যাও। এখন আমি তোমার ছাড়া ঘুমোতে পারি না, ঘুম আসতে চাইবে না আমার। সাদি রুহিকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল। ছোট্ট মেয়েটি যে তাকে ছাড়া একাকিত্বে ভোগে বুঝতে পারছে সেও বা কি করবে। রুহি সাদির বাহুতে মুখ গুজে ফোপায়। সাদির খারাপ লাগে। সে মেয়েটির কপালে চুমু এঁকে দেয়। মন খারাপ করতে নেই যান, একজন লেফটেন্যান্ট কমান্ডার চাইলেও রুলস ভাঙতে পারে না। আমাদের সংসারটা এভাবেই দুজন দুজন অপেক্ষায় হবে।
তবে আমি অর্ণের সাথে কথা বলবো আমাকে ঢাকা সিটির ভেতরে দেওয়ার। তখন তোর সাথে আমার অনেক সময় কাটাতে পারবো। দেখি, কান্না থামা। তোর চোখে পানি দেখলে আমার কি অবস্থা হয় বুঝিস? যেতে পারবো আমি? বলছি তো, অর্ণের সাথে কথা বলবো। বলে রুহি সারা শব্দহীন, শুধু থেকে থেকে ফোপায়। লম্বা একটা সময় সাদির কাছ থেকে অভ্যেসে পরিণত হয়েছে। সাদি রুহির চোখের পানি মুছে দিয়ে সারা মুখে চুমু খেলো। ঠোঁটে গাঢ় চুমু খেয়ে রুহিকে আরো গভীরভাবে কাছে টেনে নিল। রুহি স্বামীর সঙ্গ দেয়। সে চায় যতটুকু সময় পায় স্বামীর সাথে লেপ্টে থাকতে। নিস্তব্ধ ঘরে আবারও দুটো নগ্ন দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। ঝুমা আসলো পরের দিন সকালেই। খুশির খবরটা শোনার পরে গাড়ি বস্তা গোল করে ছুটে এসেছে অর্ণর ফ্ল্যাটে। গ্রাম থেকে কাঁচা আম, সাথে করে আরো কত কি আনলো। বৃষ্টি এবং মেহেদিও সকাল সকাল বিন্দুকে দেখতে এসেছে। আসার সময় হরেক রকমের আচার কিনে এনেছে বিন্দুর জন্য। অনেকক্ষণ আড্ডা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেই তারপর গিয়েছে। দিনটা ভালোই কেটেছে বিন্দুর, তবে ভেতরে ভেতরে মনটা একটু খারাপও বটে। আজকে অর্ণ দুপুরে বাসায় আসেনি। দেরি দেখে বিন্দু ফোন করেছিল, কিন্তু ফোন রিসিভ হয়নি। প্রতিদিনের মতো না খেয়ে অপেক্ষা করেছিল। তারপর কিছুক্ষণ পরে অর্ণ নিজেই ফোন করে সরি বলেছে, জানিয়েছে তার আসতে দেরি হবে, অপেক্ষা না করে খেয়ে নিতে। বিন্দুর বড্ড অভিমান হয়েছিল অর্ণর ছোট্ট সরিতে গলে জল হয়ে গেছে। বুঝতে পারছে লোকটা ব্যস্ততার কারণে আসতে পারেনি, নয়তো তাকে না খাইয়ে সে কখনোই যায় না। ড্রয়িং রুমের সোফায় বসে বিন্দু আমের আচার খাচ্ছে। কষ্ট করে যে কটা ভাত খেয়েছিল সব বমি করে ঢেলে এসেছে। পাশেই বসে টিভি দেখায় মগ্ন ঝুমা। ঘড়ির কাঁটায় সময়টা দুপুর 2:15। হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভঙ্গ হলো দুজনের। বিন্দু উঠতে নিলেই ঝুমা তড়িঘড়ি উঠে দাঁড়ালো, বলল, তুমি খাও, আমি দেখছি। কিন্তু আবার মুখে আচার পুড়ে নিল। নেত্রমণি সদর দরজার দিকে ঝুমা দরজা খুলে দিতেই হতভম্ব হলো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অর্ণ। কপালে আড়াআড়ি করে চওড়া ব্যান্ডেজ, হাত গোটানো, হাতের কনুইয়ে মোটা ব্যান্ডেজ। বিন্দু তাকিয়েই ছিল অর্ণর এমন হাল দেখে থমকালো। হাতের মুঠোয় আচারের কাচের কৌটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো মুহূর্তেই। মেয়েটা শূন্য মস্তিষ্কে ঝড়ের বেগে ছুটে গেল অর্ণর দিকে। হোঁচট খেয়ে পড়তে নিলেই খপ করে ধরে ফেললো অর্ণ। ধমকে উঠে শুধালো, আস্তে, কি করছিস? এখনই তো পড়ে যেতি। বিন্দুকে কর্ণগোচর হলো না বোধহয় অর্ণর গম্ভীর ধমক। সে কম্পিত হাত তুলে অর্ণকে মাথার রক্তাক্ত ব্যান্ডেজ ইশারা করে কাঁপতে কাঁপতে বলল। কি হয়েছে? এটা কি করে হলো? অর্ণ প্রশ্নের জবাব দিল না। বিন্দুকে হাইপার হতে দেখে শান্ত স্বরে বলল, আই এম ফাইন। ওয়াই আর ইউ সো রেস্টলেস? শান্ত হ। এই সময়ে হাইপার হওয়া উচিত নয়। বিন্দু শান্ত হতে পারে না। অর্ণর আঘাতপ্রাপ্ত স্থানের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। কি হয়েছে আপনার শরীরে? এই ক্ষতের চিহ্ন কেন? কি করে হয়েছে? কখন হয়েছে? কিভাবে হয়েছে? অর্ণ নিরুত্তর এক ঝটকায় ব্যথা হাতটা গুটিয়ে রেখে অন্য হাতে বিন্দুর ছোট্ট দেহটাকে শূন্যে তুলে নিল। আকস্মিক এমন ঘটনায় চমকায় থমকায় বিন্দু। ব্যালেন্স রাখতে তড়িঘড়ি করে অর্ণর গলা জড়িয়ে ধরতে ধরতে বলল, কি করছেন? নামান, আমি পড়ে যাব। অর্ণ গম্ভীর পদচারণায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আমার কোল থেকে তুই পড়বি এটা ভাবলি কি করে? তোর মতো 10টা চড়েই তোলার যথেষ্ট শক্তি আমার আছে। বিন্দু কানে নিল না সেসব কথা। সে বারবার সেই একই কথা জিজ্ঞেস করলো। অর্ণ সোজা উপরে এসে সোফায় বিন্দুকে নামিয়ে দিল। বিন্দু অস্থির হয়, ব্যাকুল হয়ে ওঠে। কথা বলছেন না কেন? শুনতে পাচ্ছেন না আমি কি জিজ্ঞেস করছি? বিচলিত হলেও বেশ ঝাঁজ নিয়ে কথাটা বলে বিন্দু। কতক্ষণ ধরে একটা কথা জিজ্ঞেস করছে, অথচ লোকটা উপেক্ষা করে যাচ্ছে। রাগ লাগবে না? অর্ণ হাঁটু গেড়ে বসে বিন্দুর কোলের কাছে হাত বাড়িয়ে রাখে মসৃণ গালদয়ে। মোলায়েম সুরে শুধায়, রিল্যাক্স পাখি, কিচ্ছু হয়নি আমার। জাস্ট সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার উত্তেজিত হলে বেবির উপরে এফেক্ট পড়বে। বিন্দু নাক টানে। কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, আর এই কঠিন লোকটি বলছে সামান্য অ্যাক্সিডেন্ট। বিন্দু ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, কি করে হলো? কোথায় গিয়েছিলেন আপনি? একটা ইম্পর্টেন্ট কাজে সাভারে গিয়েছিলাম। আসার সময় ঘটনাটা ঘটে।
বিপরীত দিকের ড্রাইভার সম্ভবত ড্রাঙ্ক ছিল, তাই ব্যালেন্স রাখতে পারেনি। তাকে বাঁচাতে গিয়েই অর্ণর কথা সম্পূর্ণ হবার আগেই তেতে উঠল বিন্দু। বজ্জাত বেটাকে থাপড়ে দাঁত ফেলে দিলেন না কেন? নেশা করে মরার আর জায়গা পেল না, আমার বাবুর বাবার কাছে আসতে হলো। অসভ্য লোক একটা। অ্যারেস্ট করলেন না কেন তাকে? অর্ণবয়ের অবুঝপনা কথা শুনে ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে ফেলল। বিন্দু নাক টেনে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে অভিযোগের সুরে বলে ওঠে, আপনি হাসছেন? আপনি জানেন আপনাকে এই অবস্থায় দেখে আমার কেমন ফিলিংস হচ্ছে? আজকে যদি আপনার কিছু হয়ে যেত, আমার সন্তানের কি হতো? আপনি ছাড়া আর কে আছে আমাদের? আর কখনো জীবনের ঝুঁকি নিয়ে জনদরদি দেখাতে যাবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনার অপেক্ষায় বসে থাকি। বিন্দুর প্রতিটি কথার ভাঁজেই লুকিয়ে আছে অগাধ ব্যাকুলতা, ভালোবাসা আর অস্থিরতা। অথচ অবুঝ মেয়েটা জানেই না অর্ণ প্রতিদিন মৃত্যু নিয়ে লড়াই করে। অর্ণ দুহাত গলিয়ে দিল বিন্দুর কান, গাল ও ঘাড় মুড়িয়ে। মেয়েটির মাথাটা টেনে নিল নিজের মাথার সাথে, কপালে কপাল, নাকে নাক ঘষে আলতো স্বরে শুধালো, আল্লাহ না চাইলে পৃথিবীতে কোনো শক্তি আমাকে তোর বুক থেকে কেড়ে নিতে পারবে না। তোর হাত ধরে বৃদ্ধ বয়স কাটাবো, তোর কাঁধে মাথা রেখে বৃদ্ধ বয়সের সূর্যাস্ত দেখব। সময় বহমান, প্রবাদে আছে সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না, সে চলে নিজ গতিতে। দিনে বেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, এভাবেই বয়ে চলেছে প্রকৃতির নিয়ম। এমন করেই চলে গেল 3টি মাস। বিন্দুর প্রেগনেন্সির 4 মাস পেরিয়ে গেছে। কিছুদিন আগে বিন্দুর সেমিফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হাজার ব্যস্ততার মাঝেও প্রতিদিন সকালে ভার্সিটিতে দিয়ে এসেছে, আবার পরীক্ষা শেষ হলে সঠিক টাইমে নিয়ে এসেছে অর্ণ। আপাতত ভার্সিটিতে যাওয়া বন্ধ বিন্দুর। অর্ণর কথায় এক্সাম ছাড়া ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, একবারে বেবি ভূমিষ্ঠ হওয়ার পর ক্লাস করবে ইনশাল্লাহ। বিন্দু বাধ্য বইয়ের মতো স্বামীর কথায় সায় দিয়েছে। এখন আর ভুলেও কিচেনে যায় না বিন্দু। এতে মনে মনে আফসোস হয়, জামাইকে নিজের হাতে ভালো মন্দ রেঁধে খাওয়াতে না পারার আফসোস। রান্না বান্না থেকে ছোট্ট সংসারের টুকটাক কাজ ঝুমাই করে, তবে সুযোগ পেলেই বিন্দু টুকিটাকে কাজে হাত লাগায়। সারাদিন শুয়ে বসে থাকা যায়, মাঝে মাঝে সুযোগ পেলে তো অর্ণর ব্যক্তিগত কাজ বিন্দু নিজের হাতে করে। অর্ণ নিজের কাজ নিজে করতে কমফোর্টেবল করে। এই যে সারাদিন কাজ শেষে বাসায় এসে নিজের পোশাক নিজেই ধোয়া, আয়রন করা নিজেই করে। আগে তো বিন্দু করতো, বর্বর লোকটা সেটাও কেড়ে নিয়েছে। বিন্দুর কি যে রাগ হয়, তবুও স্বামীর অবাধ্য হয় না। বুঝতে পারে লোকটা তাকে নিয়ে চিন্তায় থাকে। সে আর ব্যাকুলতা বাড়াতে চান না, ভালোবাসে, মেনে নেয়। বাধ্য স্বামীর বাধ্য বউ আর কি। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময়টা দুপুর 2:45। সময়টা দুপুর 2:45। কলেজ থেকে এসেই কোনো রকম হিজাব খুলে শুয়ে পড়ল রুহি। ইদানিং রুহির শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই কেমন হাঁপিয়ে যায়, ক্লান্ত লাগে, সবকিছুতেই কেমন ঘিন ঘিন লাগে। সাজেদা বেগম এলেন রুমের সামনে, কোমল গলায় ডাকলেন, রুহি, আসবো? আমার ঘরে আসতে তোমার পারমিশন লাগে আম্মু? বলেছি না যখন ইচ্ছে চলে আসবে। শুয়ে থেকেই ক্লান্ত স্বরে বলল রুহি। ভদ্র মহিলা খাবার ট্রে হাতে করে রুমে প্রবেশ করলেন। রুহি যতই বলুক ছেলের ঘরে অনুমতি ছাড়া ঢোকে কি করে, সে খাবার টেবিলের উপর রাখতে রাখতে বলেন, এ কি, ফ্রেশ না হয়ে শুলি যে? শরীর বেশি খারাপ লাগছে? ডক্টর ইনফর্ম করব? রুহির উঠতে ইচ্ছে না করলেও জোর করে উঠে বসে। ডক্টর ডাকতে হবে না, ওই একটু টায়ার্ড লাগছে। সেই জন্যই তো খাবারটা উপরে নিয়ে আসলাম, কষ্ট করে আর নিচে যেতে হবে না। উঠে গোসল করে খেয়ে তারপর রেস্ট কর, দেখবি ভালো লাগবে। রুহি মাথা নেড়ে সম্মতি দিল। ভদ্র মহিলা বেরিয়ে গেলেন। রুহির একটুও ইচ্ছে করছে না উঠে গিয়ে ফ্রেশ হতে। সে আবার শুয়ে পড়তেই কলেজ ব্যাগের ভেতর মোবাইল ফোনটা বিপ বিপ করে কেঁপে উঠল। ব্যাগটা মাথার কাছেই ছিল। রুহি শুয়েই ব্যাগ হাতড়ে ফোন বের করলো। মাই লাভ সেভ করা নাম্বার দেখা মাত্রই মুচকি হেসে রিসিভ করে কানে চাপলো। আসসালামু আলাইকুম লেফটেন্যান্ট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠস্বর এমন লাগছে কেন? টায়ার্ড? ওপাশ থেকে বেশ চিন্তিত হয়ে বলে সাদি। রুহি চোখ বন্ধ করেই বলল, হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না। ইদানিং আমার কি যেন কি হয়েছে, ক্লান্তির ছাপ যেন যেতেই চায় না শরীর থেকে। বেশি খারাপ লাগছে জানেমান?
ডক্টর আঙ্কেলকে কি ফোন করে বাসায় যেতে বলবো? শাদির ব্যাকুল কণ্ঠ শুনে রুহি বলে ওঠে। আরে না না, এক্সাম নিয়ে স্ট্রেস নেওয়ার জন্যই বোধহয় এমনটা হয়েছে। পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু নিশ্চিন্তে থাকতে পারবো। কি করো, খেয়েছো? শাদির মন থেকে চিন্তা সরল না। মেয়েটা বেশ কিছুদিন ধরেই বলছে তার শরীর ভালো লাগছে না। এক্সামের জন্য রুহি টেনশন করে। কত করে বলল বেশি স্ট্রেস নিবি না, কে শোনে কার কথা। নিশ্চয়ই নাওয়া খাওয়া বাদ দিয়ে পরীক্ষার প্রিপারেশন নিয়েছে। গোপনে দুম করে শ্বাস নিয়ে বলল শাদি। হ্যাঁ, খেয়েছে। তুই খেয়েছিস? না। রুহির না বোধক বাক্য শুনে শাদি কপাল কুঁচকে হাতের কবজিতে থাকা ঘড়িটিতে চোখ বুলিয়ে বলল, এখনো খাওনি? তোমার তো কলেজ শেষ হয়েছে অনেকক্ষণ। বাসায় এসেছি তো অনেকক্ষণ। আম্মু খাবার রুমে দিয়ে গেছে, তাও উঠে খেতে ইচ্ছে করছে না। তুমি এসে খাইয়ে দিয়ে যাও। শাদির ললাটে ভাঁজ পড়ে। মেয়েটা কি বেশি অসুস্থ বোধ করে? সে বেশ চিন্তিত গলায় বলল, বেশি খারাপ লাগছে? কষ্ট করে উঠে খা। আমি কি কাছে আছি বল? চাইলে তো এই মুহূর্তে আসা সম্ভব না। শাদির এমন আবেগ মাখানো কথা শুনে রুহির মনটা খারাপ হয়ে গেল। মলিন কণ্ঠে বলে উঠল। আই মিস ইউ লেফটেন্যান্ট। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে শাদি বলে উঠল, আই মিস ইউ টু জানেমান। আই লাভ ইউ। প্রিয় মানুষটির মুখে ভালোবাসার বাক্যেই যেন রুহির তনু মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সে ওষ্ঠ যুগল প্রসারিত করে হেসে বলল। লাভ ইউ টু। মুচকি হাসল শাদি। আরো কিছুক্ষণ কথা বলল দুজনে। রুহির কণ্ঠস্বর শুনেই শাদি বুঝতে পেরেছে সত্যিই মেয়েটা অসুস্থ। শাদি মনে মনে ডিসাইড করলো আগামীকাল শুক্রবার, তাই একবার ঢাকা থেকে ঘুরে আসবে। যতক্ষণ না মেয়েটাকে চোখের সামনে দেখতে পাবে কিছুতেই শান্তি পাবে না। এ কথাটি বলল না রুহির কাছে। মেয়েটা হঠাৎ তাকে দেখে নিশ্চয়ই চমকে উঠবে, অভিমান করবে। ভেসে হাসে শাদি, ভেবেই হাসে শাদি। সূর্যের উত্তপ্ত তাপ স্নায়ু হয়ে এসেছে। গধূলি লগ্নে নীল আকাশ জুড়ে মেঘের ভেলা ভেসে উঠেছে। পাখিরা একজোট হয়ে উড়ে যাচ্ছে নীরে। বৈরী হাওয়া শীতল করে দিচ্ছে শরীর। বৃষ্টি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হাতে ফোন। বারবার কাঙ্ক্ষিত নাম্বারে ফোন করেও হতাশ হচ্ছে। মেহেদি 2 দিনের জন্য ময়মনসিংহ গিয়েছে, অথচ 5-6 দিন হয়ে গেল এখনো এলো না। সেখানে একটা নতুন ব্রাঞ্চ খুলছে, সেটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। বৃষ্টি অভিমান করে, ব্যস্ত আছো ভালো কথা, ফোন করে 1 মিনিট কথা বলা যায় না? সেই কাল রাতে একটু কথা হয়েছিল। আকস্মিক পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল মেয়েটি। ততক্ষণে সে পাশাপাশি এসে দাঁড়িয়েছে। বৃষ্টি নিজেকে সামলে বলে, জুনায়েদ ভাই। জুনায়েদ হচ্ছে বৃষ্টির বড় মামার ছেলে। বৃষ্টিকে ছোটবেলা থেকেই রেইন বলে ডাকে। কালকে রাতে এসেছে সহপরিবারে। জুনায়েদ সামনের দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করে। বৃষ্টি মাথা নেড়ে মৃদু গলায় বলে, জি, ফোন তুলছে না। তারপর কারো মুখেই কথা নেই। বৃষ্টির ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, কিন্তু ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে থাকে। জুনায়েদের সাথে কথা বলতে বৃষ্টির অস্বস্তি বোধ হয়। বৃষ্টি যখন ক্লাস 9-এ জুনায়েদ ইনিয়ে বিনিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছে, সেই থেকে আর আগের মতো সহজ হতে পারে না মেয়েটি। জুনায়েদও দূরে ওই নীল আকাশের পানে চেয়ে বলল। বৃষ্টি আত্মবিশ্বাসী গলায় বলল, ও আমাকে খুব ভালোবাসে। আমরা খুব ভালোই আছি ভাইয়া। জুনায়েদ কিছুটা কষ্ট পায়। খুব পছন্দ করত বৃষ্টিকে সে। বৃষ্টি ছোট থেকে কখনোই সরাসরি মুখ ফুটে বলতে পারেনি। এভাবে যে বৃষ্টির বিয়ে হয়ে যাবে ভাবতেই পারেনি। তাই তো কখনো আসে না এ বাড়িতে। সে মনে মনে বলে। বৃষ্টি কিছুটা ইতস্তত বোধ করে। জুনায়েদ বুঝতে পেরে বলল, লেখাপড়া ভালো লাগে না জুনায়েদ ভাই? বৃষ্টি কথা শুনে হাসে জুনায়েদ। বৃষ্টি মুচকি হাসলো। মেহেদি ছোটবেলা থেকেই খুব ম্যাচিওর। এই যে খেয়ে না খেয়ে ব্যবসা বাণিজ্য বুঝে নিচ্ছে, ভার্সিটি পড়া সামলে ব্যবসায়ী কাজে ছুটে বেড়াচ্ছে। বৃষ্টি তো একদিন জিজ্ঞেস করেছিল, তোমাকে এখনই এত পরিশ্রম করতে হবে কেন? আমাদের কি আলাদা সংসার নাকি? এত টাকা পয়সা দিয়ে কি করব? মেহেদি সেদিকে হেসে বলেছিল, বিয়ে করেছি, বউয়ের পিছনে 2 টাকা খরচ করার সময় কি বাবা মায়ের কাছে হাত পাতবো? সংসারের খরচ নেই, বাচ্চা কাচ্চা নেই, এখনই তো টাকা কামানোর সময়। যখন বাবা হব, বাবা মা বৃদ্ধ হবে, তখন যে তাদের পেছনে খরচ করতে তাদের সম্পদের উপর নির্ভর করতে না হয়। আমি কি নিজের জন্য আয় করে জমাই? তোদের জন্যই তো।
তুই যখন টাকা ভাঙবি যেন মনে না হয় বাবার শ্বশুরের টাকায় চলছিস। স্বামীর টাকা খরচ করায় শান্তি আছে। এখন আমার কথা বুঝিস না, পরে বুঝবি। আগের কথা মনে করে ঠোঁট প্রসারিত হলো বৃষ্টির। ছেলেটা বড্ড বুদ্ধিমান। জুনায়েদ চোরা চোখে তাকিয়ে দেখল বৃষ্টির হাস্য উজ্জ্বল মুখখানি। চারদিকে আবছা অন্ধকার হয়ে আসছে। আজান দিবে বোধহয়, মাগরিবের আজান দিবে বোধহয়। বৃষ্টি জুনায়েদকে বিদায় দিতে বলল। থাকুন ভাইয়া, আজান দিবে এক্ষুনি, আমি নিচে যাচ্ছি। জুনায়েদ মাথা নেড়ে সায় দেয়। বৃষ্টি চলে পা বাড়িয়ে যেতে ধরলেই বেরিয়ে থাকা রটের সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়তে নিলেই আকস্মিক এক আপত্তিকর ঘটনা ঘটে যায়। বৃষ্টিকে পড়ে যেতে দেখে জুনায়েদ তড়িঘড়ি থাবা দিয়ে ধরতে গেলে হাতটা গিয়ে পড়ল বৃষ্টির আপত্তিকর স্থানে। বিস্ফোরিত হলো কাণ্ডে, দুজনেই স্তব্ধ হয়ে গেল। অপ্রস্তুত হয়ে জুনায়েদ চটজলদি বৃষ্টির বুকের উপর থেকে হাতটা ছিটকে সরিয়ে নিল। লজ্জায় বৃষ্টির ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। বৃষ্টি যেই না ঘুরে চলে যেতেই চাইলো, অমনি দ্বিতীয়বার চমকালো থমকালো। ছাদের দরজার সামনে মেহেদিকে দাঁড়িয়ে থাকতে দেখে শিউরে ওঠে সে। মেহেদির রক্ত চক্ষু দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠল মেয়েটার বুক। মেহেদিকে চলে যেতে দেখেই বৃষ্টি ছুটে যায় তার পিছু পিছু। জুনায়েদ অসহায় চোখে তাকিয়ে রইল ওদের পানে। মেহেদি না বলে দুপুরেই ময়মনসিংহ থেকে বেরিয়েছে। ভেবেছিল এসে তার মেঘদূতিকে সারপ্রাইজ দিবে। বাসায় এসে বৃষ্টিকে না পেয়ে এসেছিল ছাদে। এমন একটা দৃশ্য দেখবে কল্পনাও পারেনি। মেহেদি লম্বা কদমে রুমে এসে হাতের মুঠোয় চকলেটের বক্সটা সজোরে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলে। মুহূর্তেই ড্রেসিং টেবিলের বড় আয়নাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল ফ্লোরে। বৃষ্টি আঁতকে উঠে জমে গেল এক কোণে। মেহেদিকে এর মতো রাগতে কখনো দেখেনি বৃষ্টি। মেহেদি শুধু আয়না ভেঙেই ক্ষান্ত হয়নি, ড্রেসিং টেবিলের উপর সমস্ত কিছু ছুঁড়ে ফেলল। বৃষ্টি ভয়ে ভয়ে গিয়ে মেহেদিকে শান্ত করতে তার কাঁধে হাত রাখতেই ছিটকে সরিয়ে দিয়ে হুঙ্কার ছাড়ল মেহেদি। ডোন্ট টাচ মি, ছবি না তুই আমায়। ভয়ে সেটিয়ে গেল বৃষ্টি। দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। মেহেদি টি টেবিলে লাথি মেরে রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। আতঙ্কে জড়সড় হয়ে বসে রইল বৃষ্টি। ড্রয়িং রুমে মাসুমা বেগম, মনোয়ারা বেগম, মাহবুব আলম কথা বলছিলেন। ছেলেকে হনহন করে বেরিয়ে যেতে দেখে মনোয়ারা বেগম বললেন, বাবু, এখন আবার কোথায় যাচ্ছিস? এই না আসলি? মায়ের ডাক উপেক্ষা করে না মেহেদি। চলে যেতে যেতেই গম্ভীর গলায় বলল, অফিসে কাজ আছে, রাতে ফিরবো না। দাঁড়াই না মেহেদি, তৎক্ষণাৎ হনহনিয়ে বেরিয়ে গেল। মাহবুব আলম ললাটে ভাঁজ করে ছেলের দিকেই তাকিয়ে ছিল। মাসুমা বেগম মনোয়ারা বেগমের মুখের দিকে তাকালো। কেউ কিছু বুঝতে পারছে না। এই তো মাত্রই ছেলেটা বাসায় আসলো, এর মধ্যেই আবার কিসের কাজ পড়লো তার? ওপর গিয়ে দেখো তো বৃষ্টির সাথে কি হয়েছে কিনা। রেগে মেগে চলে গেল কেন? বাবা মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। ছেলে যে রাগ করে ঘর ছেড়ে গেছে ঢের বুঝতে পারছেন তারা। মাসুমা বেগম মনোয়ারা বেগম গেলেন ছেলের রুমে। রুমের বেহাল দশা দেখে হতভম্ব হলেন। একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলেন। কক্ষে বৃষ্টিকে এক কোণে বসে কাঁদতে দেখে তার কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বৃষ্টি, কি হয়েছে তোমাদের মধ্যে? রুমের এই অবস্থা কেন? মাসুমা বেগমের কথা শুনে বৃষ্টি ফুপিয়ে কেঁদে ফেলল। মনোয়ারা বেগম বললেন, বাবু তো মাত্রই আসলো, কি এমন হলো যে বাড়ি থেকে বেরিয়ে গেল? বিশ্বাস করো বড় মা, আমাদের কোনো দোষ নেই। আমরা ইচ্ছে করে এমন কিছু করিনি। ভদ্র মহিলারা কিছুই বুঝতে পারলেন না। বৃষ্টি ভাঙা গলায় সবকিছু খুলে বলল। হতাশার শ্বাস নিয়ে মনোয়ারা বেগম বললেন, এখানে তোদের দোষ নেই বৃষ্টি। এটা আমরা বুঝতে পারলেও স্বামী হয়ে বাবু বিষয়টা মেনে নিতে পারেনি। শান্ত হ, রাগ কমে গেলে চলে আসবে। পুরো রুমটা দই চা পরিষ্কার করে দিয়ে কিছুক্ষণ বসে বৃষ্টিকে সান্ত্বনা দিয়ে চলে গেল তারা। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে বৃষ্টি। ভাঙা গলায় অভিমানের সুরে বিড়বিড় করে আওড়ালো, একবার আমার কথাটা শুনলে না মেহেদি? এভাবে ভুল বুঝে চলে গেলে। দিন পেরিয়ে রাত নেমেছে ধরণীতে। বিন্দু কাঁধের সাথে ফোন চেপে ধরে মীরার সঙ্গে কথা বলছে আর অর্ণর দুটো শার্ট আয়রন করছে।
কথা বলার তালে তালে শার্ট দুটো আয়রন করে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখলো। লোকটা এসে দেখলে বকাঝকা শুরু করে দিবে। বিন্দু অর্ণর টাওয়াল ট্রাউজার বের করে বিছানায় রাখলো। নিজেও ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। অর্ণর অপেক্ষা করতে করতে কখন সে ঘুমিয়ে পড়লো নিজেও জানে না। অর্ণ আসলো 10টার দিকে। রুমে এসে দেখলো বিন্দু খাটের সাথে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। মাথাটা একপাশে হেলে পড়েছে। এটা নতুন কিছু নয়। অর্ণ প্রায় সময়ই এসে দেখে বিন্দু এভাবে ঘাটের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা আজকাল জেগে থাকতে পারে না, তবুও না খেয়ে অপেক্ষা করে। অর্ণ বিন্দুর কপালে একটা চুমু খায়। মেয়েটা আগের থেকে আদুরে হয়ে গেছে। দেখতে আগের চেয়ে গোলুমোলু হয়েছে। মেয়েধীর পেটটা সামান্য উঁচু হয়েছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। অর্ণ ফ্রেশ হয়ে রুমে বিন্দুকে ডাকলো। চড়ুই পাখি, হ্যাঁ চড়ুই পাখি। বিন্দু নড়ে চড়ে আবার ঘুমের প্রস্তুতি নিল। অর্ণ বিন্দুর গাল দয়ে হাত ছুঁয়ে আলতো স্বরে ফের ডাকলো। বেবি জান। কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর কর্ণগোচর হতেই টিপটিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। অর্ণকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠে বসতে বসতে বলল, আপনি আপনি এসছেন? কখন এলেন? কি অবস্থা দেখুন। অর্ণ খাবার নিয়ে এসে বিছানায় বসতে বসতে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। অপেক্ষা করিস কেন? খেয়ে দিয়ে ঘুমাতে বলেছি না? বিন্দু জবাব দিল না। বিছানা থেকে নেমে ওয়াশরুমে অগ্রসর হলো। আস্তে হাট, লাফিয়ে লাফিয়ে যাচ্ছিস কেন? বিন্দু বিরক্তিকর শ্বাস নিয়ে ওয়াশরুমে গেল। একটু জোরে হাঁটলেও লাফিয়ে চলা হয়ে যায় দায়। অথচ লোকটা সারা বাড়িতে কার্পেট বিছিয়ে দিয়েছে। বিন্দু তো সেদিন অবাধের চরম পর্যায়ে চলে গিয়েছিল। হতভম্ব হয়ে জিজ্ঞেস করেছিল, আজকেও ঘুমিয়ে পড়েছি। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? লোকটা সেদিন মোটা মোটা গলায় বলেছিল, আমি বাসায় না থাকলে তুই যে সারা বাসায় লাফিয়ে চলিস, কি মনে হয় আমি জানি না? তোর জন্যই এই ব্যবস্থা। আমি তোকে নিয়ে কোনো রিস্ক নেব না পাখি। বিন্দু ফ্রেশ হয়ে বেডে বসলো। অর্ণ ভাত নিয়ে বসে আছে। বিন্দু এসে বসতেই ভাত মেখে বিন্দুর মুখের কাছে লোকমা ধরে। বিন্দু হাঁ করে ভাত নিল। অর্ণর হাতে ভাত দেখে কি যে মজা লাগে, তাই তো না খেয়ে বসে থাকে প্রতিদিন। তৃপ্তি করে খেলো কয়েক লোকমা। খাওয়া দাওয়া শেষ করে মেডিসিন দিল। বিন্দু বিনা বাক্যে ভদ্র বাচ্চার ন্যায় খেয়ে নিল। অর্ণ বুকে মাথা রেখে সারাদিন কি কি হয়েছে, কার সাথে কি কথা বলেছে, সবকিছু অর্ণর কাছে কথার ভান্ডার খুলে বসে। অর্ণ মাঝে মধ্যে হা হু করে। বিন্দু একাই বকবক করে। অর্ণ বাধ্য স্বামীর মতো বসে বসে শোনে। একসময় বকবক করতে করতে ঘুমে নিস্তেজ হয়ে লেপ্টে যায় অর্ণর বুকে। অর্ণ দুম করে শ্বাস টানে। মেয়েটা কি থেকে কি কথা বলে আগামাথা খুঁজে পায় না সে। আজকাল বড্ড মুড সুইং হচ্ছে বিন্দুর। অর্ণ বিন্দুর ঘুমন্ত মুখশ্রীর পানে চেয়ে ঠোঁট টিপে হাসে। মেয়েটা এত বেহুদা কথা কোথায় পায়? রাত তখন গভীর। বিন্দু খাটের সাথে হেলান দিয়ে বড় বড় চোখ করে বসে আছে। পাশেই অর্ণ ভারী ভারী শ্বাস ফেলে গম্ভীর ঘুমে আচ্ছন্ন। বিন্দু উসখুস করছে। অর্ণকে বিরক্ত করবে না করেও অর্ণর উন্মুক্ত পিঠে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকলো, এই শোনেন। অর্ণর ঘুম পাতলা। মেয়েলি রিনটিনে কণ্ঠস্বরে ঘুম ভাঙলো তার। ঘুম ঘুম চোখে তাকিয়ে বিন্দু বসে থাকতে দেখে কপাল কুঁচকে গম্ভীর গলায় শুধালো, হোয়াট হ্যাপেন্ড? বসে আছিস কেন? প্রবলেম হচ্ছে? অর্ণ অস্থির কণ্ঠস্বরে এক বালতি পানি চেয়ে বিন্দু আহ্লাদী গলায় বলল, আমি ফুচকা খাবো। অর্ণর ভ্রুদয় কুচকিত হলো। ফের ঘুম চড়ানো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি খাবি? ফুচকা খাবো আমি, আমাকে ফুচকা এনে দিন। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে ঘড়ির দিকে চাইলো। রাত 3:45। আর এই মেয়ে এখন খাবে ফুচকা? অর্ণ চোখ ছোট ছোট করে রাশভারী গলায় বলল, রাত বাজে 3:45, এখন ফুচকা খাবি তুই? ঘুমাবি নাকি মাইর খাবি? বিন্দু ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমাকে মারবেন? এখন না ঘুমালে হাত পা বেঁধে ঘুম পাড়িয়ে রাখবো, ঘুমা। বিন্দু গলায় থমকে শুধালো অর্ণ। অমনি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেললো বিন্দু। পেটে হাত বুলিয়ে নাক টেনে অভিযোগের সুরে বলল। অর্ণ কপাল গোটালো বিন্দুর কথা শুনে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, নাটকবাজ মহিলা, ও খেতে চেয়েছে? তোকে আমি খেতে চেয়েছি? আপনার বেবিই তো খেতে যাচ্ছে। বড় হয়ে যদি ওর মুখ থেকে লালা ঝরে না, সব আপনার নতুন নতুন জামা কাপড় দিয়ে মুছবো। কিপটা কর্নেল। বেশ রাগী গলায় বলল বিন্দু। কত বড় কিপটা লোক হলে সামান্য ফুচকা খাওয়াতে চায় না?
অর্ণ হাই তুলে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার প্রিন্সেস তোর মতো গর্ধব নয়, সো ডিস্টার্ব না করে ঘুমা। কিন্তু ডাগর ডাগর আঁখি পল্লব ঝাপটে গাল ফুলিয়ে বলল, প্রিন্সেস কি করে বুঝলেন? আমি তো একটা প্রিন্স চাই আপনার মতো। অর্ণ বিন্দুর পেটের উপর থেকে কামিজ উপরে উঠিয়ে বিন্দুর মেয়েধীন পেটে গাঢ় চুমু খেয়ে বলল, প্রিন্সেস নয়, একটা মা চাই আমার। এই মাহীন ছেলেকে শাসন করার জন্য একটা অনামিকা রোজই চাই, যে দেখতে তোর মতো আদরই হবে, শুধু তোর মতো বেকুব হবে না, ও হবে আমার মতো স্ট্রং। অর্ণর কণ্ঠস্বরে কিছু একটা ছিল যা বিন্দুকে আরো আবেগপ্রবণ হয়ে বাধ্য করলো। এই যে তাকে বেকুব বলাই অভিমান হবার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তার হৃদয়ে বাজছে কঠিন গম্ভীর মুখস্বামীর আবেগ মাখানো মর্মস্পর্শী হৃদয় ছোঁয়া আবেদন। অনামিকা রোজিকে বড্ড ভালোবাসে অর্ণ, তাই তো মীরাকে কখনো সেই স্থানে বসাতে পারেনি। অর্ণর একজন মা চাই। বিন্দুও মনে মনে আল্লাহকে স্মরণ করলো, যেন সত্যিই আল্লাহ তাদেরকে একটা মা দেয়। আহ! বিন্দু চুপচাপ শুয়েছিল। হঠাৎ করেই তার মৃদু চিৎকারে বিচলিত হলো অর্ণ। সে বিপর্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল। হোয়াট হ্যাপেন্ড পাখি? বিন্দু বিস্মিত গলায় বলল, বাবু মুভমেন্ট করছে দেখুন। এই প্রথম পেটের মধ্যে থাকা ছোট্ট প্রাণটির অস্তিত্ব অনুভব করলো বিন্দু। তার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত স্পন্দন। প্রথম মুহূর্তে মনে হলো হয়তো তার কল্পনায়, কিন্তু না, আবারও সেই নরম নড়াচড়া, ছোট অতি সূক্ষ্ম কিন্তু নিশ্চিত। হৃদয়টা মুহূর্তের মধ্যে কাঁপতে লাগলো মেয়েটির। চোখ বড় হয়ে গেল, বিস্ময়ে নিঃশ্বাস আটকে গেল। অর্ণ বিন্দুর জামা উপরে উঠিয়ে আলতো করে বিন্দুর পেটের রাখলো। আবারও সেই নড়াচড়া ছুঁয়ে তার হাতের আঙ্গুলগুলো। প্রথমবারের মতো নির্দয় কঠোর অর্ণর আঙ্গুলগুলো কাঁপল। অবিশ্বাস, বিস্ময়, আনন্দ সবই একসাথে ভাসতে লাগলো ছোট্ট স্পন্দনটাকে। তারা প্রথমবার অনুভব করছে অর্ণ যেখানে বাবু নড়াচড়া করে সেখানে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলো। খুবই ধীর গতিতে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে সে। অর্ণ ঠিক সেই স্থানে ঠোঁট ছুঁয়ে দিল। বিন্দু অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল স্বামীর পানে। ভাঙা গলায় বলল, আপনার প্রিন্সেস তার অস্তিত্ব জানান দিচ্ছে কর্নেল সাহেব। আপনি অনুভব করতে পারছেন তাকে? অর্ণ সবেগে মাথা নাড়ল। মুহূর্তটা সত্যি আমেজিং। অর্ণ উন্মুক্ত উদরে মাথা বুলিয়ে কোমল গলায় শুধালো, তাড়াতাড়ি চলে আসো আমার মা। পাপা তোমাকে কোলে নেওয়ার জন্য, তোমাকে স্পর্শ করার জন্য অধীর অপেক্ষায় আছি। খুশিতে বিন্দুর নেত্রমণি হতে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। অর্ণ খুব যত্ন করে মুছে দিল সেই জল। আদুরে গলায় শুধালো, ডোন্ট ক্রাই জান, তুই কাঁদলে আমার প্রিন্সেসও কাঁদবে। বিন্দু অর্ণর বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। এই মুহূর্তটা একটা মায়ের কাছে কতটা আনন্দের, চমকপ্রদ একজন মাই ভালো জানে। এটা বলে বোঝানো যাবে না, শুধু গভীরভাবে অনুভব করা যায়। এই ছোট্ট প্রাণের স্পন্দনই তাদের জীবনের সবচেয়ে গভীর আশীর্বাদ। অর্ণ বিন্দুর মাথায় চুমু খায়, দুই গালে চুমু খেয়ে বুকে চেপে রাখে। মুহূর্তটা থমকে আছে, শুধু স্পন্দন, শুধু হৃদয়ের গভীর রাশ। কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু তারা দুজন একসাথে এই নতুন জীবনের প্রথম ছোঁয়া অনুভব করছে। এই অনুভূতি তাদের মন ও আত্মাকে একত্রে বাঁধছে। একটি অদ্ভুত শান্তি, গর্ব এবং ভালোবাসার এক অনন্য মিশ্রণ তৈরি করছে। দীর্ঘ রাত পেরিয়ে ধরিত্রে নতুন দিনের সূচনা হলো মুয়াজ্জিনের আজানে। ভোর রাত হলো, রাত আর দিনের মাঝখানে সেই শান্ত নিঃশব্দ সেতু। যখন অন্ধকারের ঘন পর্দা একটু একটু করে পাতলা হতে থাকে আর আকাশের কিনারায় প্রথম আলো জন্ম নেয়, এই সময়টা পৃথিবী যেন এক গভীর নিদ্রা থেকে ধীরে ধীরে জেগে ওঠে। ভোর রাত তাই শুধু সময়ের পরিমাপ নয়, এটি রাতের নিঃশব্দ প্রার্থনা আর দিনের প্রথম স্পন্দনের মিলন ক্ষেত্র। সাজেদা বেগম উঠছে অনেক আগেই, ফজরের সালাত আদায় করে তবজি টানছেন। পৃথিবীতে এখনো দিনের আলো ফোটেনি, চারিদিকে আবছা অন্ধকার। এমন সময় কলিং বেল বেজে উঠল। ভদ্র মহিলার ললাটে ভাঁজ পড়ল। এত ভোরকে আসতে পারে বুঝল না। জায়নামাজ জায়গায় তুলে রেখে রুম থেকে বেরিয়ে গেলেন সদর দরজার দিকে। পরপর দুবার কলিং বেল বেজে বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই ওপাশে থাকা ব্যক্তি দরজা খোলার অপেক্ষা করছে। দরজা খুলে ছেলেকে দেখে বেশ অবাক হলেন ভদ্রমহিলা। সাদি প্রসারিত হেসে মাকে জড়িয়ে ধরল। কেমন আছো আম্মু? ভালো, তুই? অবাক সাজেদা বেগম নিজের সামলে বললেন,
আসবি বললি না তো? সারপ্রাইজ দিতে চলে আসলাম। কেন সারপ্রাইজ হওনি? ছেলের কথা শুনে মুচকি হাসলেন সাজেদা বেগম। হাস্য উজ্জ্বল মুখে বললেন, অনেক সারপ্রাইজ হয়েছি। যা যা, রুমে যা, বাকি কথা সকালে হবে। আগে একচোট ঘুম দে। ঘুমহীন চোখ মুখের পা যে অবস্থা হয়েছে। মায়ের কথায় সাই দিয়ে রুমের দিকে পা বাড়ালো সাদি। সত্যিই তার টায়ার্ড লাগছে। সারাদিন পরে কাজ শেষ করেই ছুটে এসেছে প্রিয় মানুষটির সান্নিধ্য পেতে। ড্রিম লাইটের আলোয় আবছা অন্ধকার রুমটা। রুহি বেডের একপাশে গুটিসুটি বেড়ে ঘুমিয়ে আছে। এত বড় বেড, অথচ মেয়েটা এক কোণে শুয়ে আছে।